সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। সমসাময়িক বিষয় নিয়ে অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। এরকম বেশ কিছু বিষয় আমাদের হাতে রয়েছে। আমিন ভাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে এবং আপনি যেহেতু একজন সিনিয়র সাংবাদিক, একটি টেলিভিশনের বার্তা কক্ষের গুরুদায়িত্ব পালন করছেন। 5 তারিখে জুলাই জাতীয় সনদ এরকম একটি ঘোষণা আসতে পারে এবং আবার জুলাই ঘোষণাও করবেন, এরকম ঘোষণাও আসবে। দুটি ঘোষণা আসবে, সনদ এবং ঘোষণা। এই নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের আলাপ আলোচনা আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু জল্পনা কল্পনার শেষ নেই। সন্দেহ সংশয় কিন্তু এখনও আছে। জনমনেও নানান জিজ্ঞাসা আছে যে জুলাই যে জাতীয় সনদ সরকার ঘোষণা করছেন, সেই সনদে কি আছে। এবং এখানে আরেকটি জিনিস দেই, সেটি হচ্ছে এই ঘোষণাপত্রে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু। আবার যারা চিন্তক তারা বলছেন যে নোট অফ ডিসেন্ট সহ আসলে এই ঘোষণা করাটা, প্রকাশ করাটা সমীচীন হবে না। আবার অনেকেই বলছেন যে মৌলিক সংস্কারের মৌলিক অনেক জায়গায় ঐক্যমত আছে, রাজনৈতিক দলগুলোর ঐক্য আছে। তো সব দুই দিকেই আলোচনা আছে, দুই ধরনের আলোচনাই আছে। এছাড়াও আরও খবর আছে যে আজকে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং নতুন রাজনৈতিক দল এনসিপি বেশ বড় শোডাউন করলো, তারা রাজনৈতিক সমাবেশ করলো। এবং আমরা দেখেছি যে এই দুটি সমাবেশ ঘিরে নগরীতে সকাল থেকেই কিন্তু যানজট ছিল তীব্র, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক বেশ উদারতার পরিচয় দিয়েছেন। আমরা দেখেছি যে ছাত্রদল তার ভেন্যু পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই যে উদার মানসিকতা, এটি কিন্তু আসলে রাজনীতিতে এক ধরনের ইতিবাচক বার্তা দেয়। হয়তো এটি জুলাইয়ের অভ্যুত্থান থেকে লেসন নিয়েছে। আরেকটি খবর হচ্ছে ব্যাংকে টাকার জন্য হাহাকার, আওয়ামী আমলের বেপরোয়া লুটপাট, এটি একটি খবর আছে। আবার 1 বছর পূর্ণ হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানের 2024 সালের 5 আগস্ট পরবর্তী, আর একদিন বাকি আছে বর্ষপূর্তিতে। সেখানে আরেকটি খবর দৈনিক যুগান্তর প্রকাশ করেছে, আকাশচুম্বী প্রত্যাশার চাপে সরকার, প্রাপ্তি কম। হ্যাঁ, তো যদিও 1 বছর অনেক বেশি সময় না দীর্ঘ জাঙ্ক ক্লিন করবার জন্য। এছাড়া যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা আছে যে নির্বাচন নিশ্চিত হবে, তবে কবে সেই জিজ্ঞাসাও আছে। অনেকগুলো প্রশ্ন আপনি তুললেন। আমার মনে হয় যে বিষয় তুললাম, এর মধ্যে থেকে আমরা দুই একটি বিষয়ে আলোচনা করব। কোন জায়গা থেকে শুরু করবেন? আসলে আমরা শুরু করি ঘোষণাপত্র থেকেই। এখানে দুটি শব্দ আপনি বলেছেন, একটা হচ্ছে ঘোষণাপত্র আর একটা হচ্ছে জুলাই সনদ। দুটি জিনিস। সরি, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটা বলা হয়েছে, 5 তারিখে একটা ঘোষণাপত্র উন্মুক্ত করা হবে জাতির সামনে এবং তারপরে হবে সনদ। দুটি কিন্তু আলাদা। সনদটা হবে একটা লিখিত ডকুমেন্ট, সংবিধানের মতো, যে কোন প্রক্রিয়ায় বা কি কারণে এই সনদটি তৈরি করতে হলো। যেমন ধরেন একটা সংবিধান লিখিত হয়, তার প্রথমে একটা প্রিয়াম্বল থাকে, প্রস্তাবনা থাকে, যে এই সংবিধানটি কেন প্রণয়ন করতে হলো, প্রেক্ষাপটটা থাকে যে কেন, যে শুরুটাই হবে যেহেতু। তো যেহেতু দিয়ে এটা বলা হয় যে হ্যাঁ এই 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 কারণে 10-12টা কারণে এই সনদটি তৈরি করতে হলো। সেটি হলো পরের স্টেজে। প্রথমে যেটা হবে 5 তারিখে জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রটা হবে যে এই যে বিপ্লব অভ্যুত্থান আমরা যে নামেই বলি না কেন, যেটা হয়ে গেল, তার একটা জাস্টিফিকেশন এখানে থাকবে। সেখানে রাজনৈতিক ঐকমত্যের একটা ব্যাপার থাকবে এবং সেখানে কিছুটা ইঙ্গিত হয়তো থাকবে যে এরপরে সনদে কি থাকবে তার হয়তো কিছুটা ইঙ্গিত হয়তো আপনি ঘোষণায় পাবেন, সিনপসিস হয়তো থাকবে। আমরা এখনো যেহেতু খসড়াটা দেখি নাই, ফলে কংক্রিট আলোচনা করা কঠিন, কিন্তু আমাদের অনুমান নির্ভর আলোচনা। কিন্তু এতদিনের আলাপ, হ্যাঁ, কিন্তু আপনি যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রেজ করেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 33টি দলের সঙ্গে 4 মাসের মতো সময় ধরে যে ঐকমত্য কমিশন বৈঠক করলো, ধারাবাহিক বৈঠক করলো, সেটা শেষ হলো গত বৃহস্পতিবারে। সেখানে 166টি সুপারিশ, যেটা বিভিন্ন সংস্কার কমিশন তারা সুপারিশ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য, সেখানে 166টি সুপারিশ নিয়ে মূলত এই কমিশনের সঙ্গে আলোচনাটা হয়। সেখান থেকে 65টির বেশি সুপারিশের সঙ্গে প্রাথমিকভাবে একমত হয় দলগুলো।
এরপরে সনদে হয়তো সবগুলো আসবে না, কোন কোন সুপারিশ সনদে আসবে, কোন কোন সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে এবং তারপর স্বাক্ষর করবে সেটা আমরা এখনো জানি না। কিন্তু নোট অফ ডিসেন্ট একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা। আপনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে সহ একটা সনদ এটা সমীচীন হবে কিনা, এটা সমীচীন হবে। এই কারণে হবে ৭২ সালে যখন আমাদের সংবিধান প্রণীত হয়, ৪ নভেম্বর যেটা গৃহীত হলো, সেই সংবিধানে কিন্তু ওই যে ৩৪ জনের কমিটি ছিল, খসড়া প্রণয়ন কমিটি, সেই ৩৪ সদস্যের মধ্যে ৬ জন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন বিভিন্ন বিষয়ে। সেই ৬ জনের মধ্যে ছিলেন হাফেজ হাবিবুর রহমান, আব্দুল মুন্তাকিম চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, ক্ষিতীশচন্দ্র মণ্ডল, আরো ২ জন, এ কে মোশাররফ হোসেন আকন্দ। ৬ জন ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে কিছু কিছু বিষয় তারা মনে করেছেন যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। তারা এটা নিয়ে দিনের পর দিন গণপরিষদে ডিবেট করেছেন। যেমন সুরঞ্জিত সেনগুপ্তর ওই সময় যদি আপনি কার্যবিধিটা ফলো করেন, দেখবেন যে কি কি বিষয় তিনি দিনের পর দিন বৈঠক মানে ডিবেট করছেন, তর্ক করছেন। যেমন সংবিধানের শুরুতে বিসমিল্লাহ, এটা জিয়াউর রহমানের আমলে এসে যুক্ত করা হয়, কিন্তু এই আলোচনাটা ৭২ সালের গণপরিষদেই ছিল। এ কে মোশাররফ হোসেন আকন্দ, ময়মনসিংহের এমপি, তিনি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ৭২ সালেই যে বিসমিল্লাহ থাকা দরকার, কিন্তু গণপরিষদ সেটিকে গ্রহণ করে নাই। এরকম অনেকগুলো বিষয় আছে, যেমন সম্পদে ব্যক্তির মালিকানা থাকবে থাকবে না, কতটুকু থাকবে, এই ডিবেট হয়েছিল। ফলে এরকম অনেকগুলো বিষয় ওনারা তখন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। সেই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু ওনারা স্বাক্ষর করেছেন। এবং আপনি জানেন নিশ্চয়ই যে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু স্বাক্ষর করেন নাই। নোট অফ ডিসেন্ট সহ দিয়েছিলেন, কিন্তু উনি স্বাক্ষরও হয়তো পরে করেছিলেন সম্ভবত উনি। তো নোট অফ ডিসেন্ট সহ যদি এই জুলাই সনদটা প্রকাশিত হয় তাতে অসুবিধার কিছু নাই, খারাপ কিছু নাই। কিন্তু আলোচনার অন্য জায়গায় যে কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট এবং কারা দিচ্ছেন, আপনি দেখবেন যে সবশেষ যে ডিসকাশনটা হলো ঐকমত্য কমিশনে, সেখানে এই ৩৩টি দল যে আলোচনা করলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল যদি আপনি বলেন, যদি বিএনপিকে যদি বলেন, অতীতের নির্বাচনের আলোকে এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যদি বিএনপিকে আপনি এই ৩৩টি দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল আপনি মেনে নেন, তাহলে তাদের কিন্তু নোট অফ ডিসেন্ট অনেকগুলো, ৭০ অনুচ্ছেদে, এরপরে আপনার পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের প্রসেস, অনেকগুলো বিষয় তাদের নোট অফ ডিসেন্ট আছে। এখন নোট অফ ডিসেন্ট থাকলেই এটা ভবিষ্যতে কার্যকর হবে না তাও কিন্তু না। নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থটা হলেই যে আমি মতামত আপনার সঙ্গে এগ্রি করলাম ভিন্ন মত সহ, যে আপনি আমাকে বললেন যে ভাই এই চাটা আপনি খান, কিন্তু চিনি দেয়া আছে, আমি চিনি সহ চা খাই না। তা আমি বললাম যে ভাই আমি চাটা খাইলাম, কিন্তু আমি খুব আপত্তি জানালাম যে আমি চিনি খাই না। চাটা আমি খাইলাম, কিন্তু এটা আপনাকে আপত্তি জানিয়ে রাখলাম। এটাকে বলে ভিন্নমত সূচক আপত্তি। যেমন আপনার মনে থাকবে একজন নির্বাচন কমিশনার ছিলেন, যিনি অনেকবার নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, মাহবুব তালুকদার। উনি কিন্তু ইসিতে অনেকগুলো বৈঠক থেকে উনি বেরিয়েও গেছেন, আবার নোট অফ ডিসেন্ট দিয়েছেন। অর্থাৎ ইসির সকল সিদ্ধান্তের সঙ্গে উনি একমত পোষণ করেন নাই, কিন্তু উনি কিন্তু ইসি থেকে বেরিয়ে যান নাই, উনি কিন্তু পদত্যাগ করেন নাই। অর্থাৎ এটা উনি রেকর্ড রাখলেন যে আমি মাহবুব তালুকদার ইসির এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত বা ভিন্নমত পোষণ করেছি। ফলে জুলাই সনদেও সেটা হবে যে হয়তো বিএনপির কিছু পয়েন্টে বিএনপি মনে করেছে যে এই জায়গাটায় আমি দলের স্ট্যান্ড হচ্ছে আমার এই, আপনার আমি সাইন করে দিচ্ছি, কিন্তু আমার দলের অবস্থান হচ্ছে এই। ফলে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ যদি প্রকাশিত হয় সেটি আমি মনে করি না এটা রাজনৈতিক এটা প্র্যাকটিস, এটা হতে পারে। আলোচনার অন্য জায়গায় যে আসলে কি থাকবে এবং জুলাই সনদ নিয়ে মূল আলোচনাটা এখন পলিটিক্যাল স্ফেয়ারে যেটা আছে যে এটা বাস্তবায়ন করবে কে এবং কোন প্রক্রিয়ায়। নাহিদ ইসলাম মানে এনসিপির যিনি প্রধান, তিনি কিন্তু খুব স্ট্রেট বলেছেন যে সংস্কারের বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে আমরা ছেড়ে দেব না। অর্থাৎ উনি বলছেন যে সংস্কার যেটা হবে, জুলাই সনদের যেসব এগ্রিমেন্টে পলিটিক্যাল পার্টিগুলো মানে একমত হবে, সেই সংস্কারগুলো এই সরকার অন্তর্বর্তী সরকার সময় হতে হবে। এটি খুবই কিন্তু একটা আমি বলবো যে বিপজ্জনক মেসেজ, কোট আনকোট আমি বলছি বিপজ্জনক এই কারণে যে যদি তাই হয়, এই অন্তর্বর্তী সরকারকে যদি সমস্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হয়, তাহলে তো এই সরকারের পক্ষে ফেব্রুয়ারিতে কিংবা জুলাইতে নির্বাচন করা সম্ভব হবে না। তাহলে নির্বাচনটি দীর্ঘ সময় পিছিয়ে যাবে। তাহলে নাহিদ ইসলাম বা এনসিপি কি এই বার্তার মধ্য দিয়ে, অর্থাৎ নির্বাচিত সরকারের হাতে আমরা সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ছেড়ে দেব না, এই কথার মধ্য দিয়ে কি আসলে ইলেকশনটা পিছিয়ে যাওয়ার একটা ইঙ্গিত তৈরি হলো কিনা, বা সরকারের রোলটা কি হবে? যদি মানে সাধারণ জ্ঞানটা কি, যে সাধারণ জ্ঞান হচ্ছে আপনি ৩০টা ৩৫টা দল মিলে একটা সিদ্ধান্ত নেবেন, দিন শেষে এইটাকে পিপল ম্যান্ডেট লাগবে, মানুষের কাছে এটাকে নিয়ে যেতে হবে, মানুষকে ভোট দিতে হবে, এইটা বৈধতা দিতে হবে পার্লামেন্টকে। পার্লামেন্ট উইল ডিসাইড যে এই সংস্কার বাস্তবায়ন হবে কি হবে না। আপনি একটা সুন্দর সুন্দর কথা বলবেন,
কিন্তু এই যে সনদটা হচ্ছে, সনদটা করছে রাজনৈতিক দলগুলো, স্বাক্ষর করছে রাজনৈতিক দলগুলো, কিন্তু জনগণের ম্যান্ডেট এখানে আছে কিনা আপনি সেটা বুঝবেন কি করে? ওনারা বলছেন যে গণভোট নিতে হবে। ওকে, আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে 3টা গণভোট হয়েছে। 79-তে জিয়াউর রহমানের সময় হায়ানা ভোট ছিল, এরশাদের সময় একটা, এবং 91 সালে একটা। এবং 3টি গণভোটের হিস্ট্রি আপনি যদি দেখেন, খুবই বিতর্কিত ইতিহাস। গণভোট মানেই হলো গণভোটের ফলাফলটা রেডি থাকে, গণভোটের ফলাফল রেডি থাকে, সরকার যে ফলাফল চায় সেই ফলাফলটি ওই গণভোটে প্রতিফলিত হয়েছে। আমাদের বিগত 3টি গণভোটের রেকর্ড তাই বলে। এখন আপনি এই জুলাই সনদের বা চার্টার আপনি যে নামই বলেন, এটাকে আপনি গণভোটে দিয়ে গণভোটের ফলাফল কি আসবে সেটা ডিপেন্ড করে ভোটটা কেমন হবে, কত % লোক ভোট দেবে। এখন গণভোটে সাধারণত মানুষ ভোটে আগ্রহী হয় না। বাংলাদেশে যদি 11-12 কোটি ভোটার থাকে, আপনি নিশ্চিত থাকেন যে 30% লোকও সিরিয়াসলি ভোট দিতে যাবে না, কারণ সেটা আগ্রহ বোধ করবে না। তাহলে এই কিছু লোকের ভোট আপনি নেবেন, অথবা ভোটকে আপনি দেখাবেন এত ভোট পড়েছে, তারপরে বলবেন যে 99% লোক এই সনদের পক্ষে ভোট দিয়েছে, অতএব এটা কার্যকর হবে। ফলে অনেকগুলো প্রশ্ন সামনে আছে যে আপনি কোন প্রক্রিয়ায় সনদটা বাস্তবায়ন করবেন। সেজন্য আমি মনে করি নাহিদ ইসলামের যে বক্তব্যটাকে মেনে নেওয়াটা, এটা রাজনৈতিক দলগুলোর একটা বড় সিদ্ধান্তের বিষয় হবে যে তারা আদৌ এইখানটা আগে আসতে হবে যে আসলে জুলাই সনদটি কারা বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়ায়, এই সিদ্ধান্তটা আগে দরকার। যদি এনসিপি স্থির সিদ্ধান্তে থাকে যে না, আমরা কোনোভাবেই এই জুলাই সনদ, পরবর্তী সরকার ক্ষমতা যেই আমরা জানি না, ইলেকশন হতে হবে, মানুষ ভোট দেবে, এনসিপিও ক্ষমতা আসতে পারে, জামাতও আসতে পারে, যারাই ক্ষমতায় আসুক, যদি কোয়ালিশন সরকার হয় তারা ডিসাইড করুক পার্লামেন্টে যে এটা হবে। কিন্তু আপনি যদি জনগণকে বাইপাস করে, বিতর্কের দরকার আছে, বিতর্কের প্রয়োজন আছে। জনগণ যদি মনে করে যে হ্যাঁ আমরা একে ম্যান্ডেট দিলাম, সেই পলিটিক্যাল পার্টি একটা হতে পারে বা একাধিক হতে পারে, কোয়ালিশন সরকার হতে পারে, সেইখানে পার্লামেন্টে হতে হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারের উপরে ছেড়ে দেন, যে আপনি যদি মনে করেন যে অন্তর্বর্তী সরকার চাপিয়ে যদি দেন, এবং অন্তর্বর্তী সরকার যদি এই দায়িত্বটা নিতে চায়, আমি জানি না, এটা তো নাহিদ ইসলাম তার জায়গা থেকে বললেন, সরকারে যারা আছেন বা সরকারের প্রধান যিনি আছেন, উনি কি এটা মানবেন? উনি কি এই দায়িত্বটা নিবেন বা নিতে চাইবেন? আসলে নাহিদ ইসলামের পলিটিক্যাল স্ট্যান্ড না রেটরিক? না না না, নাহিদ ইসলাম যে কথাটা বলেন পলিটিক্যাল রেটরিক ভাবার কোনো সুযোগ নেই। এটা তো ওনার দলের অবস্থান। একটা দলের প্রধান নাহিদ ইসলাম যখন প্রকাশ্যে এটা বলেন, ঘোষণা দেন, ভিডিওটা গণমাধ্যমে আপনি দেখেছেন, সোশ্যাল মিডিয়া, উনি তো স্ট্রেট বলেছেন, এটা রেটরিক না, এটা ওনার পলিটিক্যাল পার্টির অবস্থান। এখন এনসিপির যদি একটা অবস্থান, এনসিপি অবস্থান গ্রহণ করে, এই এনসিপি তো আসলে সরকারের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত, কানেক্টেড, তাই না? তাহলে তাদের একটা অবস্থানের বিরুদ্ধে কি সরকার দাঁড়াবে? সরকারকে এনসিপির এই সিদ্ধান্ত বা এনসিপির সুপারিশ বা মতামতের বাইরে গিয়ে অন্য কিছু বলবে? আপনি আরেকটা বিষয় খেয়াল করেন, এই সরকারের আরেকটা বড় স্টেক হোল্ডার জামাতকে আপনি যদি বলেন, জামাতের অবস্থানও কিন্তু কাছাকাছি। তারাও মনে করে যে নির্বাচনটা হতে হবে, তার আগে সংস্কার এবং বিচার শেষ হতে হবে। এবং গতকালকে দেখলাম বেশ কয়েকজন উপদেষ্টাও একই টোনে কথা বলেছেন, এবং যে এই সরকার বিচার শেষ করতে হবে, শেখ হাসিনার বিচার যদি এই সরকার শেষ করতে না পারে তাহলে নির্বাচন হবে না, পরবর্তী সরকারের উপরে সেই বিচারের দায়ভার ছেড়ে দিতে পারে না এবং নির্বাচন। আপনি যদি এটা যদি পরবর্তী সরকারের উপরে ছাড়তে না চান, তার মানে আপনি রাজনৈতিক দলগুলো বিশ্বাস করছেন না এবং আপনি জনগণকে বিশ্বাস করছেন না। জনগণকে বিশ্বাস করছেন না এই অর্থে, জনগণ তো ভাই ভোট দেয় নাই, এখনো জনগণ তো আপনাকে ক্ষমতায় বসায় নাই, এই সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সরকারকে বসিয়েছে, বিশেষ পরিস্থিতিতে তারা আসছে। এই সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট কত % আছে আমরা কি জানি? সরকারকে এটা ভোট নিয়েছে, ফ্রি ফেয়ার ভোট থাকতে পারে, একটু শতভাগ থাকতে পারে, আমরা জানি না তো, আবার 10% নাও থাকতে পারে। তাহলে পিপলকে বাইপাস করে, জনগণকে পাশ কাটিয়ে, জনগণের ম্যান্ডেট না নিয়ে আপনি যদি বলেন যে আমি সব করে ফেলবো, এটা তো যেমন অধ্যাপক আনু মোহাম্মদ কালকে একটা বক্তৃতায় বলেছেন যে এই সরকারের উপরে তিনি শেখ হাসিনার ছায়া দেখছেন। এটা উনি বলছেন কোন অর্থে? যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চান নাই, উনি যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছেন, সেটা ইলেকশনকে ম্যানিপুলেট করে হোক, রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে হোক, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। এখন আনু মোহাম্মদ ইঙ্গিত করেছেন যে এই সরকার এবং সরকার স্টেক হোল্ডারে যারা আছেন, তারাও চাচ্ছেন এই সরকার দীর্ঘ সময়ের জন্য থাকুক, ইলেকশন, এবং দীর্ঘ সময়ের জন্য সরকারকে থাকতে গেলে ইলেকশনটা দীর্ঘায়িত করতে হবে। যদি তাই হয় তাহলে কিন্তু আর একটা সামনে বড় কেওয়াজের দিকে আমাদের যেতে হবে। আপনি যেটা শুরুতে বললেন যে আজকের সমাবেশগুলো হলো, এটা একটা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ আমরা দেখলাম যে ছাত্রদল প্রথমে শহীদ মিনার করতে চেয়েছিল, এনসিপি চেয়েছে, এনসিপিকে তারা ছেড়ে দিয়েছে। যদি ছাত্রদল বলতো না আমরাই করবো, তাহলে এটা কেওয়াজ সাথে ক্লাশ হতো। আজকে আমরা একটা পুরনো রাজনীতি দেখতাম। তার মানে বিএনপি আসলে কেওয়াজ চাচ্ছে না, বিএনপি কেওয়াজ চাচ্ছে না, সেটা বুঝতে পারছি, এটা তাদের। এবং আজকে আরো একটা সরাসরি দল না, যেমন সাইমুম শিল্পী গোষ্ঠীর তো সোহরাওয়ার্দী উদ্যানে করছে তারা, এবং সাইমুম শিল্পী গোষ্ঠী তো শিবিরেরই একটা অংশ সম্ভবত তারা, তাই না? তাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড। তার মানে আপনি দেখেন যে
এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণা, নির্বাচন, টোটাল বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত উপসংহারে যাওয়ার মতো কোনো অবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি। এখন পর্যন্ত অমীমাংসিত, এবং আমি ধোঁয়াশা দেখতে পাচ্ছি এই কারণে যে এনসিপি যে কট্টর অবস্থানটা নিয়েছে, যদি তারা মনেই করে যে এই জুলাই সনদের যে সুপারিশগুলো বাস্তবায়ন এই সরকার করবে, বা এই সরকার না করলে ইলেকশন হবে না, করতেই হবে, এবং নির্বাচনে বিচার সম্পন্ন করা, তাদের মধ্যে একটা রিজিডনেস যদি থাকে, তাহলে কিন্তু সরকারের পক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করাও একটা ডিফিকাল্ট হবে। আবার এনসিপিকে বাইপাস করে সরকার যদি ইলেকশনের তারিখ ঘোষণা করে দেয়, এবং এনসিপি জামাত মিলে যদি বলে আমরা নির্বাচন বয়কট করলাম বা আমরা প্রতিহত করব, তাহলে কিন্তু আপনি আর একটা অতীতের যে নির্বাচনের যে সিনারিও আমরা দেখেছি 14-18 মডেল, আমরা 14-18 মডেলের বা 24-এর মডেল ইলেকশনটা তো চাই না। যদি তাই হয় না, যদি তাই হয় তাহলে তো 24-এর অভ্যুত্থান দরকারও ছিল না। ফলে আমি মনে করি যে আগামী দিনগুলো খুব ইম্পর্টেন্ট। আমিন ভাই, এই জায়গায় আপনার আলোচনার রেশ ধরেই একটু আমার মধ্যে একটু জানবার আগ্রহ জন্ম নিয়েছে যে বললেন যে দরকার ছিল না, তাহলে কি এখন অন্য কেউ মনে করছে যে এই 24 ধ্বংস হয়ে যাক, এরকম কোনো গেম প্ল্যান বা এরকম কোনো চিন্তা ভাবনা বা চেষ্টা ধ্বংস হয়ে যাক, এটা তো ধ্বংস করার সুযোগ নাই। যেমন আমরা 5ই আগস্টে, গত বছরে 5ই আগস্টে পরে 71 মুক্তিযুদ্ধ নিয়ে এমন সব বয়ান দেখেছি, তাতে মনেই হয়েছে তারা 71কে মেলাইন করতে চান, 71কে মাইনাস করে দিয়ে জুলাইকে আপহোল্ড করতে চান। এটা তো অ্যাবসার্ড আইডিয়া, এটা সম্ভব না। 71 হচ্ছে বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গা। আপনি কোনোভাবেই কোনো বুলেট দিয়ে, কোনো কামান দিয়ে বাংলাদেশের যদি সমস্ত রাজনৈতিক দল মিলেও যদি সিদ্ধান্ত নেয় 71কে মুছে ফেলবে, এটা সম্ভব বলেন? একইভাবে জুলাইকেও আপনি মুছে ফেলতে পারবেন না, জুলাইয়ের অভ্যুত্থানকেও আপনি মেলাইন করতে পারবেন না। এখন যেটা হয়, যারা অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে যাদের পতন হয়েছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা তো চাইবেই যে এই জুলাইয়ের অভ্যুত্থানটা বিতর্কিত হোক। এই জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন তারা ট্রাভেলে পড়ুন, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি এসেছে তারা ব্যর্থ হোক, এটা তারা চাইবেন, এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু তারা চাইলে এটা হয়ে যাবে, সেটা হবে না। যেমন আপনি 71কে ইতিহাস থেকে মুছতে পারবেন না, লক্ষ লক্ষ বই আছে আপনি মুছে ফেলতে পারবেন না, আপনি বঙ্গবন্ধুর নাম আপনি হয়তো উচ্চারণ করবেন না, কিন্তু পাবলিক মেমোরি থেকে আপনি মুছতে পারবেন, এটা সম্ভব না। আপনি 100 বছর চেষ্টা করলে এটা পারবেন না। একইভাবে জুলাইকে মুছে ফেলারও সুযোগ নাই। এখন বয়ানটা হচ্ছে, এখন আপনি দেখবেন যে এই পৃথিবীতে, মানে ডিজিটাল ওয়ার্ল্ডে, যুদ্ধটা হয় বয়ানের যুদ্ধ। আপনি কি এস্টাবলিশ করছেন? যেমন ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দাও, এই বয়ানও দেওয়া হয়েছিল, কিন্তু এটা ধোপে টেকে নাই। কিন্তু আপনি শেখ হাসিনাকে মেলাইন করতে গিয়ে, শেখ হাসিনাকে গালি দিতে গিয়ে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে আসছেন বারবার। দরকার ছিল না, বঙ্গবন্ধু জায়গায় থাকতো, 71 জায়গায় থাকতো। আসলে শেখ হাসিনা নিজেই এনেছেন, সেটা শেখ হাসিনার প্রবলেম। বঙ্গবন্ধু বিতর্কিত হয়েছেন শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, কিন্তু এরপরে অভ্যুত্থানের যারা শক্তি, তারাও যদি একই রাজনীতি, একই বয়ানে, একই কালচারে, তাহলে পরিবর্তন কি? আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলেন, নতুন বাংলাদেশের কথা বলেন, শুধুমাত্র পালা বদলের জন্যই রক্ত। এই প্রশ্ন মানুষের মধ্যে তো আসছে যে আপনি বলছিলেন যে 1 বছর অনেক সময় না, কিন্তু আমি মনে করি 1 বছর অনেক সময়। একটা ইন্টারিম সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বিগত দিনে যারা আমাদের দেশে দায়িত্ব পালন করেছে, তারা 3 মাসের মধ্যে তো একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ তৈরি করে, ওই 3 মাসের মধ্যে আইনশৃঙ্খলার একটা যুক্তিপূর্ণ মানে ভালো জায়গায় এনে, ইকোনমিক একটা স্টেবল জায়গায় রেখে ইলেকশনটা দিয়ে চলে গেছে। 3 মাস তাদের এনাফ সময় ছিল। কেন বলবেন যে 1 বছর সময় যথেষ্ট না? আমি মনে করি এই জায়গাটি কিন্তু আরেকটি অমীমাংসিত বিষয় রয়ে গেছে। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে তো একটু পার্থক্য আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? আসলে অন্তর্বর্তী সরকার বলে কিছু তো সংবিধানে নাই। প্রথম বিতর্ক হলো এটি তো এখনো নাই, সংবিধানে এখনো নাই। বাংলাদেশে কোনোদিনই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান মানে আমাদের সংবিধানে ছিল না। তার মানে এটি সংবিধান তো আপাতত নাই। তাহলে সংবিধান আছে, 106 বিধানের আলোকে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকারটি গঠিত হয়েছে, কিন্তু তার তো কোনো মেয়াদ নির্ধারণ করা নাই। কিন্তু আপনি মেয়াদ নির্ধারণ করা নাই বলে তাহলে তো আপনি বলবেন আমি 10 বছর থাকবো, সেই পথেই তো মানে রাজনৈতিক মেয়াদ নির্ধারিত নাই, মানে কি আপনি 10 বছর থাকবেন, 5 বছর থাকবেন? না, সেক্ষেত্রে আপনাকে দিন শেষে যেতে হবে মানুষের কাছে। সংবিধানে 7 অনুচ্ছেদে পরিষ্কার বলে দিয়েছে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তো সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তো জনগণ মালিকানা প্রয়োগ করে কোথায়? জনগণের মালিকানা প্রয়োগের একমাত্র জায়গা হচ্ছে ইলেকশন। এবং গত 15 বছর ধরে জনগণ যে ক্ষুব্ধ হলো আওয়ামী লীগের ব্যাপারে, মানুষের যে রাগ ক্ষোভ, ধরেন আওয়ামী লীগের আমলে প্রচুর ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছে না? পদ্মা সেতু, মেট্রো রেলের মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে না? এরপরেও মানুষ কেন বিরক্ত ছিল? কারণ সে তো ভাই দিন শেষে এত উন্নয়নের পরে সে মনে করছে আমি তো আমার যে মালিকানা
প্রয়োগ করার সুযোগটাই তো আপনি তার মতামত নাই, তার তো ভোট দিতে পারে না মানুষ। দিন শেষে ওইটাই চায় যে আপনি যত ভালো কাজ করেন ভাই, আমি ভোটটা দিতে চাই, আমি ফেসবুকে আপনার গালি দিতে চাই, আপনাকেই দেবো কেন আপনাকে ভোটটা দিতে চাই, হ্যাঁ আমি হয়তো নৌকাই দিব, আমি ধানের শেষেই ভোট দিব, কিন্তু আমাকে আপনি স্পেসটা করে দেন, আমি আপনাকেই ভোটটা দেই। হ্যাঁ, কিন্তু ওইটাই আপনি মানুষের মতামত ছাড়া আপনি অনির্দিষ্ট কাল যদি থাকেন ক্ষমতায়, হয়তো এখন যত ভালো সরকারই হন, হয়তো নাহিদ ইসলামকেই মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, হয়তো এনসিপি ক্ষমতায় আসবে আমরা জানি না, হয়তো জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ, কিন্তু ভোটটা দিতে হবে। ফলে মানুষকে বাইপাস করে, ইলেকটোরাল প্রসেসকে বাইপাস করে বিগত সরকার যেভাবে 3 মেয়াদে পরপর ক্ষমতায় থেকেছে, এই সরকার যদি মনে করে আমার অন্তর্বর্তী সরকারের মেয়াদ আমি 5 বছর পর্যন্ত থাকবো, কিংবা শেখ হাসিনা 2029 পর্যন্ত থাকতেন, 29 পর্যন্ত আমি অন্তত থাকবো, এইটি যদি ইন্টেনশন হয়, নিয়ত হয়, তাহলে কিন্তু এইটা সেই পুরনো পলিসি। সরকারের এরকম তো কোনো মানে আপনি কি বার্তা পাচ্ছেন অ্যাক্টিভিটিসে? না, অ্যাক্টিভিটিসে বার্তা পাচ্ছি না। আবার সরকার যে ইলেকশনটা দ্রুত করতে চায় সেটাও আমার কাছে মনে হয় না, কারণ বডি ল্যাঙ্গুয়েজ সরকার তো মুখে বলে, যেমন প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, প্রথমে বলেছিলেন জুনের মধ্যে, তারপরে বললেন এপ্রিলের প্রথম সপ্তাহে, আবার লন্ডন বৈঠকের পরে বললেন যে হতে পারে ফেব্রুয়ারির মধ্যে। এগুলো সবই হতে পারের মধ্যে আছে এক, কিন্তু ইলেকশন করবার জন্য যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের যে পদক্ষেপ, আমি সেটা তো দেখি না। আপনার উপদেষ্টারা তো বাকি উপদেষ্টার কথাবার্তা তো সেটা মনে হয় না। আপনার একজন উপদেষ্টা যদি বলেন শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না, তাহলে ইলেকশনটা যদি, এবং এই যে হত্যার বিচার, যদি বিচার ফেব্রুয়ারির মধ্যে শেষ না হয়, তাহলে এটা তো কন্ট্রাডিক্ট করছে। না, বিচার তো ফেব্রুয়ারির মধ্যে আপনি চাইলে শেষ করতে পারেন, কিন্তু সে বিচার শেষ করার দায়িত্ব বিতর্কিত না। বিচার কবে শেষ হবে এটা কি সরকার বলতে পারবে? আইন উপদেষ্টা মাঝখানে একদিন বললেন যে অতদিনের মধ্যে শেষ হবে, এটা বলাটাই তো একটা বিচারের, এটা আদালত অবমাননার শামিল। তো এটা বিচার কতদিনে শেষ হবে এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার, এবং এটা সম্পূর্ণ নির্ভর করে পুলিশের তদন্ত করতে কতদিন লাগছে, প্রসিকিউশনের ইনভেস্টিগেশনে কতদিন লাগছে, সাক্ষ্য প্রমাণে কতদিন লাগছে, অনেকগুলো একটা বিচার। আর এই যে মামলা, একটা বিষয় আছে অ্যাপিলের, এই যে মামলাটা কিন্তু সাধারণ চুরির মামলা না, ছিনতাইয়ের মামলা না, এইটা একটা বিরাট অপরাধ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এবং এইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে হচ্ছে এইখানের বিচারটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হইতে হবে। ফলে এইটা আপনি বলতেই পারবেন না ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তাহলে আপনি কি করে বলেন আগামী 2 বছরে শেষ হবে? আমরা তো জানি না, তাহলে 2 বছর আপনি থাকবেন। ফলে এইখানে আমি দেখছি কন্ট্রাডিকশন। সরকারের একটা অংশের কথাবার্তায় আমার কাছে মনেই হয় তারাই মনেই করেন যে ইলেকশনটা না হলে তারা দীর্ঘদিন থাকলে ভালো, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব কয়েকদিন আগে বলেছেন যে প্রধান উপদেষ্টা যে তারিখে বলেছেন তার একদিন পরেও যাবে না। তিনি কোন তারিখে বলেছেন? আবার আমিন ভাই, আবার কিন্তু সেফ এক্সিটের একটি আলোচনা 2 দিন ধরে চলছে। হ্যাঁ, যে সেফ এক্সিটের পথ সংকুচিত হয়ে আসছে। সেফ এক্সিটের প্রশ্নটা প্রথমে তুলেছেন সম্ভবত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটা গোলটেবিল বৈঠকে। এই আলোচনাগুলো সেফ এক্সিট তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ছিল, 111 সময় আপনার মনে থাকবে, তখনও সেফ এক্সিটের প্রশ্ন ছিল। তারাও 3 মাসের জন্য এসেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মেয়াদে সাংবিধানিক, কিন্তু তারা ছিলেন প্রায় 2 বছর। তখনও কিন্তু এই আলোচনা ছিল যে হয়তো তারা এক্সিট খুঁজছে, যে কোন প্রক্রিয়া তারা এক্সিট করবে। তো যে কোনো সরকার, এক্সিটের প্রশ্ন কখন আসে? এক্সিটের প্রশ্ন আসে তখনই যখন ওই সরকারটি জনগণের বেরিয়ে যেতে হচ্ছে। কেন? সে জনগণের পারপাস যেটা সেটা সার্ভ করতে পারছে না, মানে স্বাভাবিক। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আপনি যে জুলাই স্পিরিটের কথা বলেন, জুলাই স্পিরিটের ধারণ করে সরকার যদি ঠিকমতো রাষ্ট্র চালাতে পারতো গত 12 মাসে, তাহলে এক্সিটের প্রশ্ন আসতো। মানুষ কিন্তু বলতো ঠিক আছে, শব্দটি এক্সিট হতো না, আপনি মানুষ বলতে যে আপনি আরো কিছুদিন থেকে ঠিকঠাক করে যান। কিন্তু গত 12 মাসে কোনো একটা প্রতিষ্ঠানের সরকার কি দায়িত্ব নিয়ে বলতে পারবে যে এই জায়গাটায় শেখ হাসিনার আমলের চেয়ে এখন বেটার চলছে? একটা সেক্টর বলুক, সেটা পুলিশ, প্রশাসন, কোথায় হয়েছে আমি ঠিক জানি না, দৃশ্যমান কোথায় হয়েছে? ধরেন এই 12 মাসের মধ্যে আপনি যদি দৃশ্যমান অর্জন দেখেন, এই যে আপনি বলতে পারছেন, এই বলাটা আগে বলতে পারতো না? বলা যেত। আওয়ামী লীগের আমলেও প্রচুর সমালোচনা হয়েছে, হয়তো কিছু লোকের ব্যাপারে এমবার্গো ছিল। এখন তো ধরেন একজন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, আমি দেখলাম কয়েকদিন একটা টিভি টক শোতে গিয়ে বললেন যে আগে তো মোস্তফা ফিরোজ আওয়ামী লীগের আমলে বিএনপির দোসর হিসেবে ট্যাগ ছিল তার, তারপরে তিনি টক শোতে গিয়ে কথা বলেছেন। তো কিন্তু এখন আওয়ামী লীগের দোসর আছে ট্যাগ, যারা চিহ্নিত ছিলেন আগের আমলে, কাউকে আপনি টিভিতে দেখেন, বা এখন টিভিতে টক শোতে যারা ধরেন 2 জন বক্তা থাকে, একই লাইনেই তো কথা বলেন, খুব হাতে গোনা 2-3 জন বাদ দিলে কেউ কি সরকারের কর্মকাণ্ডের খুব হার্ডকোর সমালোচনা করে? অনেকে করে না ভয়ে, অনেকে করতে পারে না, অনেকে করতে চায় না। কিন্তু আমার যেটা মনে হয় আওয়ামী লীগের আমলেও মিডিয়ায় টুকটাক সমালোচনা হতো, তবে পার্থক্যটা হয়েছে একটা দৃশ্যমান পার্থক্যই। আগে সমালোচনা করলে তো ব্যক্তিগত আক্রমণ হতো বা ওনাকে হয়তো নানাভাবে হয়রানির, এখনো তো মোস্তফা ফিরোজকে বা মাসুদ কামালকে হয়তো হয়রানিটা করে না।
হয়তো রাষ্ট্র হয়রানি করে না, কিন্তু সোশ্যাল মিডিয়া বুলিংটা হয়, ট্যাগিং হয়। তাই আমি বলছি যে সিনারিও খুব বেশি হয়তো, হ্যাঁ, কথা বলার স্পেস আগের চেয়ে হয়তো বেড়েছে, এটা আপনি বলতে পারেন। হয়তো সোশ্যাল মিডিয়ায় লোকজন হয়তো আরেকটু খোলামেলা বলতে পারছে, এটা একটা অগ্রগতি। সাধারণ মানুষের জীবনকে স্পর্শ করে, জীবন মানের উন্নয়ন হয়েছে, এরকম কোথায় হয়েছে এটা আমি ঠিক জানি না। সাধারণ মানুষের জীবন মানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, কোনো জায়গায় ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। ফুটপাতে যে লোকটা আগে চাঁদা দিত 200 টাকা, সে তো এখন 1000 টাকা দেয় বা 500 টাকা দেয়। তো তাকে যদি 200 টাকাও যদি দিতে হয় আগের মতো, তাহলে তো পরিবর্তনটা হবে। চাঁদা দিতে হবে কেন? চাঁদা দিতে হবে কেন? এমন যদি হতো যে 5ই আগস্টের পরে বাংলাদেশের এই তৃণমূলের মানুষের মধ্যে একটা স্বস্তি এসছে, না ভাই আরামে ব্যবসা করতেছি। রিক্সাওয়ালার ইনকাম কি গত বছরের চেয়ে এখন বেড়েছে না কমেছে? আপনি খোঁজ নেন। সাধারণ মানুষ, এইটা হচ্ছে ডেভেলপমেন্ট। সাধারণ মানুষের জীবনকে সরাসরি স্পর্শ করে, সেই জায়গায় আপনি যদি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে না পারেন, তাহলে আপনি এই স্থাপনার নাম পরিবর্তন করলেন, বঙ্গবন্ধুর নাম ফেলে দিলেন, শেখ পরিবারের নাম ফেলে দিলেন, এইটা হয়তো নাম পরিবর্তন হলো। নাম পরিবর্তনের সংস্কার একটা সংস্কার, কিন্তু মানুষের, সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের যে লড়াই, সেই লড়াইটা কি আগের মতোই আছে, নাকি সে একটু স্বস্তি পাচ্ছে? মানুষের জীবনের নিরাপত্তার যে বোধ, সেটা বেড়েছে না কমেছে? আপনি তো জানেন না যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা লোককে ট্যাগ দিয়ে তাকে তার বাসায় আক্রমণ করে চাঁদা নিয়ে যাচ্ছে। হয়তো সে স্বৈরাচারের দোষর, ধরে নিচ্ছে আগের সরকারের হয়তো বেনিফিশিয়ারি হলেও কি আপনি একটা মব করে তাকে দিয়ে চাঁদা আনতে পারেন? মানে অন্যায় তো করা যাবে না। তাহলে তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার নাই। একটা লোক অপরাধ যদি করে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনি তাকে মামলা দিয়ে জেলে নেন না। আপনি 20 জন লোক গিয়ে তার বাড়ি থেকে চাঁদা নিলেন, তাকে আপনি মারলেন, একটা ভায়োলেন্স করে, আপনি আগের বন্দোবস্তের মধ্যে আছে এবং আগের চেয়ে তাহলে তো ভালনারেবল হয়ে গেল। মানুষের জীবন তো ভালনারেবল হয়েছে আগের চেয়ে বেশি। তাহলে আপনি কোথায়, মানে এরপরে যদি আপনি বলেন যে সরকারের সংস্কার শব্দটা আছে না, এই সংস্কার সরকার দায়িত্ব নিয়ে বলুক যে কোন কোন প্রতিষ্ঠানে সংস্কারটা হয়েছে, তার ফলে এই পরিবর্তন হয়েছে, লোকের চেহারা পরিবর্তন হয়েছে, ওসি পরিবর্তন হয়েছে, এসপি পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের ভবন উন্নত হয়েছে, কিন্তু পুলিশের সেবার মানটা আগের চেয়ে বেড়েছে, এটা সরকার দায়িত্ব নিয়ে বলতে পারবে? ফলে এইটা একটা বড় ক্রাইসিস যে আমরা 12 মাস ধরে আমরা কিন্তু শুধুমাত্র সংস্কার আলোচনায়, আমরা আলোচনার শেষ দিকে, একেবারে সময় স্বল্পতা আছে, তারপর 1 বছর তো হয়ে যাচ্ছে। আমরা যে আকাশচুম্বী প্রত্যাশার চাপে সরকার প্রাপ্তি কম, এটা দিয়ে শেষ করতে চাচ্ছি। আসলে প্রত্যাশা তো আকাশচুম্বী থাকে, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা থাকবে, কারণ হলো এই সরকার এসছে একটা বিরাট অভ্যুত্থানের মধ্যে, স্বাভাবিক সরকার না। আসলে প্রাপ্তি যদিও কম, কিন্তু পূর্ণতা তো পেতে হবে আমাদের, সেই প্রত্যাশা তো রাখি আমরা। সেজন্য আসলে এই এখন আসলে দ্রুত তড়িৎ কি করা উচিত? এখন আর আমাদের লং টার্ম প্ল্যান করার সুযোগ কম। একটা ইলেকশন দিতে হবে খুব দ্রুত, এবং আমি একাধিকবার বলেছি ইলেকশনটা ফেব্রুয়ারি, ইলেকশন ডিসেম্বরের মধ্যে হলে ভালো। কারণ আপনি যত দ্রুত একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিতে পারবেন, নির্বাচিত সরকার এলে একটা সিস্টেমের মধ্যে আসে। এখন কিন্তু প্রশাসনে, পুলিশে, সমস্ত জায়গার মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা বোধ কাজ করে। এই সরকার কতদিন থাকবে? এবং আরেকটি বিষয় যে প্রশাসন বা বিভিন্ন জায়গায় এখন এই কেউ এনসিপি, কেউ জামাত, কেউ বিএনপি হয়ে একটা কেওয়াটিক সিচুয়েশন জানে না, সবাই ভাবতেছে আছে এরা বোধহয় ক্ষমতায় আসবে, এরা বোধহয় আসবে না, মানে স্থবিরতা দেখা দিয়েছে। যদি একটা সরকার ক্ষমতায় আসে, সেটা যেই দলই আসুক না, বিএনপি, জামাত, এনসিপি, ভাই যেই আসুক, জনগণ যাকে ভোট দেবে সে আসুক, আসার পরে প্রথম 6 মাস তাকে স্ট্রাগল করতে হবে একটা সিস্টেমে আনতে, কিন্তু আপনি 12 মাসেও তো একটা সিস্টেমেই আনতে পারেন নাই। ফলে আমি যেটা মনে করি একমাত্র সমাধান হচ্ছে জুলাই সনদ, ঘোষণাপত্র, যা কিছুই বলেন না কেন, এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা হবে, কিন্তু আপনাকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু আপনি যদি ওই জায়গাটা রিজিড থাকেন, সবকিছু সংস্কার করে আমি নির্বাচনে যাব, তাহলে নির্বাচনটা 2 বছরও হবে না, সেটা রাষ্ট্রকে আরো বেশি বিপদের মধ্যে ফেলে দেবে। এবং 5ই আগস্ট যদি জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ যদি দেন, আমি জানি না, হয়তো দিবেন উনি, ওনাকে একটা স্পেসিফিক ডেট ঘোষণা করা উচিত, এবং সেই ডেটে ইলেকশন কমিশন, উনি তো অবশ্য ডেট ঘোষণা করার এখতিয়ার রাখেন না, অ্যাপারেন্টলি একটা তারিখ সম্ভবত হয়তো দিতে হবে, একটা গাইডলাইন হয়তো দিবে। হ্যাঁ, কিন্তু ওনার যারা সহকর্মী তাদেরকেও বিশ্বাস করতে হবে। উনি বললেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, ওনার উপদেষ্টারা বললেন যে না, বিচারের আগে হবে না, তাহলে কনফ্লিক্ট করবে। এনসিপি বললো, এনসিপি যদি বলে না ওই সময় নির্বাচনে যাব না, জামাত যদি বলেন এটা না হলে যাব না, তাহলে কিন্তু ক্যাওয়াটিক সিচুয়েশন হবে। যদি নির্বাচন হতে দেব না বললে তো আর একটা ক্যাওয়াটিক সিচুয়েশন, আমরা সেটা চাই না। আমরা চাই, মানে এনসিপির টোন কিন্তু ওরকমই, টোন সেরকমই। আমি সেটাই, ওই জায়গাটাই ভয় পাচ্ছি যে যদি ইলেকশনটা কোনো না কোনো অজুহাতে পিছিয়ে যায়, আরো দীর্ঘ সময়ের জন্য প্রলম্বিত হয়, তাহলে দেশের অবস্থা ভালো হবে না। ফলে ইলেকশনটা হতে হবে, সমস্ত দলকে এই জায়গাটা একমত হোক। জুলাই সনদের ব্যাপারে যেমন আমরা চাই সবাই একমত হোক, তেমনি নির্বাচনটা যুক্তিপূর্ণ সময়ের মধ্যে কোনোভাবেই ফেব্রুয়ারি ক্রস করা উচিত হবে না।
কিন্তু আরো ভালো হয় ডিসেম্বরে করতে পারলে, এটা দেশের জন্য ভালো, পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভালো। জি, ধন্যবাদ আমিন ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ যে স্টেক হোল্ডাররা রয়েছেন তারা সবাই আসলে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি হতে যাচ্ছে 5 আগস্ট, সেই 5 আগস্ট গোটা জাতি ঐক্যবদ্ধভাবে এই জুলাই গণ অভ্যুত্থানকে, শহীদদেরকে স্মরণ করবেন এবং গণ অভ্যুত্থানের ওই দিনে আবারও নতুন করে শপথ নেবেন এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার, এবং সেই শপথ অবশ্যই বাংলাদেশকে ইতিবাচক পথে এগিয়ে নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।